তো এখন আমরা প্রপার নাউন, কমন নাউন শেষ করার পর কালেকটিভ নাউনের দিকে এগিয়ে আসলাম। তো কালেকটিভ নাউনে মূলত আমরা শুরুতে জানিয়ে নিই সংজ্ঞাটা। মূলত যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু প্রত্যেককে পৃথকভাবে, এই যে পৃথকভাবে না বুঝে এদের সমষ্টিকে বুঝাবে, তাদেরকে কালেকটিভ নাউন বলে। আচ্ছা, কমন নাউন এর সময় আমরা সামগ্রিকভাবে বোঝানোর কথা বলেছিলাম, আর এখানে কিন্তু সমষ্টিকে বোঝানোর কথা বলেছি। কখনো আমরা কমন নাউন আর কালেকটিভ নাউনকে এক করব না, আশা করি। এখন আমরা কিছু উদাহরণ, যেগুলো চাকরির পরীক্ষায় বা এডমিশনে বিভিন্ন সময়কালে দেখা গেছে বারে বারে, সেগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। যেমন পার্লিয়ামেন্ট, মেজরিটি, মাইনরিটি, ফ্যামিলি, ক্রাউড, পাবলিক, গ্রুপ, অডিয়েন্স, কমিটি, মব, লাইব্রেরি, জিউরি, ক্লার্জি, আর্মি, টিম, নেভি, ফ্লক, ফ্লিট, হার্ড। আচ্ছা, এই যে প্রত্যেকটা শব্দ, এগুলো প্রত্যেকটা পরীক্ষায় বিভিন্ন সময়, এডমিশন হোক বা বিভিন্ন সময় এসে থাকে, যে এটা কমন, এটা কি নাম, কমন নাউন না কালেকটিভ নাউন না কি। ঠিক আছে, তো এগুলো দেখা যাচ্ছে যে এই যে পার্লিয়ামেন্ট, মেজরিটি, মাইনরিটি, ফ্যামিলি, ক্রাউড, এগুলো অনেকগুলো, এই এই সংখ্যাগুলো দেখা যাচ্ছে আমরা শব্দগুলোকে কিভাবে সুন্দরভাবে একটু সাজিয়ে গুছিয়ে মনে রাখা যায়, সেটা একটু সামনে দেখাচ্ছি। সেই সাথে এই মনে রাখার জন্য একটা সুন্দরভাবে বিষয়টা সাজিয়ে গুছিয়ে রেখেছি, সেই বিষয়টাকে আপনাদের সামনে তুলে ধরতেছি। যেমন পার্লামেন্টে মেজরিটি ও মাইনরিটির লোক থাকে। আমরা জানি যে প্রত্যেকটা সংসদেই তো সংখ্যাগরিষ্ঠ, সংখ্যালঘিষ্ঠ এর লোক সংখ্যা তো থাকবে। তারপর পাবলিক গ্রুপে অডিয়েন্সরা কমিটি নিয়ে আলোচনা করতেছে। এই যে বিভিন্ন পাবলিক গ্রুপ থাকে, সেখানে তো অনেক অডিয়েন্স মানে কি মেম্বাররা থাকে, পাবলিকরা থাকে। তো দেখছি যে সেখানে কি তারা বিভিন্ন কমিটি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, বস্তু নিয়ে আলোচনা করে থাকে। তাহলে আমি এখানে এই যে পাবলিক গ্রুপে অডিয়েন্সরা কমিটি নিয়ে, নতুন কমিটি নিয়ে, মানে একটা গঠন হয়েছে, সেই কমিটি নিয়ে আলোচনা করতেছে। আচ্ছা, এখানে প্রত্যেকটাই কিন্তু দেখছে আমাদের পরীক্ষার শব্দ। এই যে পার্লিয়ামেন্ট, এই মেজরিটি, মাইনরিটি, আমি শুধুমাত্র বোঝার সুবিধার বিষয়গুলো সুন্দর সাজিয়ে রেখেছি। যেমন ফ্যামিলিতে ক্রাউড থাকে, আমরা জানি যে একান্নবর্তী ফ্যামিলি একটা দুষ্টুমি হোক, ঝগড়া হোক বা যাই হোক, সেখানে কিন্তু একটা ভিড় থাকে, এবং কি একটা উৎসব এবং কি সুখটা সবচেয়ে বেশি এখানেই থাকে। তারপর আর্মিতে টিম থাকে। আর আমরা জানি যে প্রত্যেকটা আর্মিতেই বিভিন্ন বিভিন্ন টিম থাকে, টিম এ, বি, সি, এরকম, বা ব্রাভো টিম, ডেল্টা টিম, আমেরিকার ব্রাভো টিম, ডেল্টা টিম। তো এরকম বিভিন্ন টিম থাকে। আমরা ধরেন একটা টিমের নাম ধরে নিলাম নেভি। এখন নেভি, এটা তো নৌ। এখন নেভিতে তারা কি, যে মানে নেভি কাজ কি, নৌ মানে নৌপথে যুদ্ধ পরিচালনা করা, বা নৌপথকে, যে সমুদ্র সীমাকে সেফ রাখা, ঠিক না? তো এখন এই যে তাদের মধ্যে ফ্লট, ফ্লিট, এটা কি, ফ্লিট অর্থ কি নৌভর, এবং কি ফ্লগ অর্থ পাল। এই যে নৌকার যে পাল, আমরা নৌকার যে পাল, সেটা কি নেভির সাথে আছে অ্যাড করা। তাহলে ফ্লগ, ফ্লিট, এগুলো কিন্তু পরীক্ষা, মানে এগুলো কিন্তু প্রশ্ন, ফ্লগ কোনটা, ফ্লিট কোনটা, ঠিক আছে? তাহলে আমরা এগুলো অর্থ বের করে সুন্দর মতো নেভির সাথে অ্যাডজাস্ট করে দিলাম। এরপর মব মানে কি, এই যে পাবলিক মানে কি জনসংখ্যা, মব মানে জনসংখ্যা। এই যে পাবলিক লাইব্রেরি, আমরা মব লাইব্রেরি লিখলাম, বা পাবলিক লাইব্রেরি বা মব লাইব্রেরিতে জিউরি এবং কি ক্লার্জি আছে, মানে ক্লার্জি, ক্লার্জি এবং জিউরি, এই যে ওয়াই, ওয়াই, তিনটা ওয়াই একসাথে আছে, তাহলে যে লাইব্রেরি, জিউরি, ক্লার্জি। আর হার্ড আছে, যে মেষ পালক, বা যে মেষ পাল যে করে, এইরকম হার্ড, HERD, হার্ড। আচ্ছা, তাহলে দেখছি আমরা এই সংখ্যা, এই শব্দগুলো সবসময় সিঙ্গুলার হয়ে থাকে কিন্তু, ঠিক আছে? এর কালেকটিভ নাউনের বৈশিষ্ট্য মূলত সিঙ্গুলার হয়ে থাকবে, তবে সকল জায়গায় ব্যতিক্রম কিছু না কিছু আছে অবশ্যই। কালেকটিভ নাউনের মধ্যে কিছু প্লুরাল রয়েছে, সেগুলো নিয়ে আমরা সামনে তুলে ধরতেছি। কালেকটিভ নাউনের আমরা পূর্বের সময় যে উদাহরণগুলো দেখেছি, এবং কি খুব সুন্দরভাবে সাজিয়ে সুজিয়ে রেখেছি। এখন আমরা কালেকটিভ নাউনের যেগুলো ব্যতিক্রম ধর্মী উদাহরণগুলো, যেগুলো পরীক্ষায় আরো বেশি গুরুত্বপূর্ণ, তবে মূল বিষয় এটা হচ্ছে প্লুরাল, শব্দগুলো প্লুরাল, ঠিক আছে? এই কারণে এইখানে এটা ব্যতিক্রম ধর্মী। সাধারণত কালেকটিভ নাউন সিঙ্গুলার হয়ে থাকে, তবে ব্যতিক্রম হিসেবে কিছু কিছু নাউন আছে যেগুলো প্লুরাল, আর যেগুলো কালেকটিভের অন্তর্গত। তো আমরা এমন কিছু নাউনগুলো হলো, যেমন ক্যাটেল, গবাদি পশু, পুলিশ, পোল্ট্রি, গৃহপালিত
গৃহপালিত পশু পাখি, ক্লার্জি, পাদ্রী বর্গ। আমরা কিন্তু ক্লার্জি শব্দটা আগেও শুনছি। দিস ইজ এ পার্সোনাল, কর্মচারী বৃন্দ, পিজেন্ট্রি, চাষী সম্প্রদায়। এরপরে যে জেন্ট্রি হচ্ছে ভদ্র সম্প্রদায়, আর্টিলারি, কামান দ্বারা সজ্জিত বাহিনী। এরিস্টোক্রেসি, উচ্চ শ্রেণী, নোবিলিটি, অভিজাত সম্প্রদায়। চিলড্রেন তো আমরা জানি, শিশু। সোয়াইন, শুকুরের দল। ব্রিথরেন, ভ্রাতৃবৃন্দ। ফগ, জনসাধারণ। ইয়ুথ, যুব সম্প্রদায়। এরপর হচ্ছে ভার্মিন আছে, নিচু সম্প্রদায়। ভার্মিন আছে নিচু সম্প্রদায়। দ্য ইন্টেলিজেন্সিয়া, অর্থ হচ্ছে বুদ্ধিজীবী সম্প্রদায়। এরকম শব্দগুলো মূলত প্লুরাল থাকে এবং কি এগুলো মূলত কালেকটিভ নাউনের অন্তর্গত এবং কি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ক্যাটেল কিন্তু এসে থাকে, পুলিশ, পোল্ট্রি, ক্লার্জি, পার্সোনাল, পেজেন্ট্রি। পাশাপাশি আমরা এরিস্টোক্রেসি দেখে থাকি, চিলড্রেন, ইয়ুথ, সোয়াইন। এগুলো বিভিন্ন চাকরি পরীক্ষায় কিন্তু ইতিপূর্বে এসে গিয়েছে। তো অতএব এই বিষয়গুলো আমাদেরকে গুরুত্ব সহকারে দেখা উচিত এবং কি যতটা পারা যায় রিকল করার চেষ্টা করা উচিত। হ্যাঁ, এরপর আমরা অন্যান্য উদাহরণগুলো এবং কি নিয়মগুলো নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি এবার কিছু কালেকটিভ নাউনের লিস্ট তুলে দিব, সাম ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন দিয়ে তুলে দেব এবং কি ফরমেশন অফ কালেকটিভ নাউন আমি আমার খাতা থেকে তুলে দিব। দেখা গেছে যে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন, আগামীতে অবশ্যই কাজে লাগবে। আমি সেগুলো খাতায় ছবি তুলে রেখে দিচ্ছি এবং কি স্ক্রিনে দেখতে পাবেন কালেকটিভ নাউনগুলো, লিস্ট অফ কালেকটিভ নাউনগুলো দেখতে পাবেন। সেই সাথে সাম ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন গুলো দেখে থাকবেন। এর পর আপনারা যে ফরমেশন অফ কালেকটিভ নাউন আছে সেগুলো লিস্টটা দেখতে পাবেন। এরপর আমরা সামনে কমন নাউন, কালেকটিভ নাউনের মধ্যে একটা যে ছোট্ট একটা তুলনা এবং কি প্রপার নাউনের সাথে তুলনাটা সুন্দর করে একটা চিত্র করে ছবি খাতা আকারে তুলে দেব। অবশ্যই দেখে থাকলে আপনারা উপকৃত হবেন, সুন্দরভাবে দেখতে থাকুন এবং কি স্ক্রিনশট দিয়ে রাখুন। তবে এই যে ফরমেশন অফ ওয়ার্ডস দেখার পর আমরা একটা বিষয়কে আসলে গুরুত্ব দেওয়া উচিত, যে ধরেন এই যে তালুকদারস বা দা খানস, আমরা যে এই যে এসআরকে ফ্যামিলি, শাহরুখ খান, আচ্ছা এই যে খান, এগুলো কিন্তু একটা নির্দিষ্ট বংশকে কিন্তু বুঝিয়ে থাকে। খান বা তালুকদার, চৌধুরী, এগুলো কিন্তু নির্দিষ্ট একটা বংশকে বুঝিয়ে থাকে। তাই যখন আমরা এই খানস দেখবো বা তালুকদার দেখবো তখন কিন্তু আমরা সেটাকে প্রপার নাউন বলতে পারি, কেননা এটা নির্দিষ্টতাকে বুঝিয়েছে। আবার এটাকে আমরা এক অংশে কালেকটিভ নাউন হিসেবে ধরে নিতে পারি, কেননা এটি মূলত কতিপয় ব্যক্তির একটা সমষ্টিকেও কিন্তু বুঝিয়ে থাকে। যে খানদের মধ্যে অনেকগুলো ব্যক্তি আছে যাদের নামের অংশে নামের শেষে খান থেকে থাকে। তাহলে এই যে নামের শেষে যে মানে কতিপয় ব্যক্তির যে নামের শেষে যে শব্দটা যে খান, এটা কিন্তু একটা সমষ্টি, ঠিক না? আবার এটা কিন্তু একটা নির্দিষ্টতাকেও বোঝাচ্ছে। তাহলে এটাকে আমরা প্রপার নাউন হিসেবেও ধরে নিতে পারি, আবার সেই সাথে এটাকে আমরা কালেকটিভ নাউন হিসেবে ধরে নিতে পারি। তবে আবার কমন নাউন হিসেবে আমরা কেউ না ধরি যেন, এতটুকু সতর্ক থাকলেই যথেষ্ট। এরপর আমরা ম্যাটেরিয়াল নাউন নিয়ে সামনে আলোচনা করতে যাচ্ছি। ধন্যবাদ। তো আমি যতই সামনে এগোতে চাই, কালেকটিভ নাউন আমাকে ততই ধরে রাখতেছে। আমি ম্যাটেরিয়াল নাউনে যেতে চেয়েছিলাম, তবে কালেকটিভ নাউনে কিছু কিছু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, আমি তো কিছুক্ষণ আগে যে শব্দগুলো দিয়েছি সেই শব্দগুলো গুরুত্বপূর্ণ, কিন্তু কালেকটিভ নাউনের তো কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো তো অবশ্যই আপনাদেরকে জানানো হয়নি। তো অবশ্যই এখন সেই আমরা নিয়মগুলো উদাহরণের সাহায্যে জেনে নেওয়ার চেষ্টা করব এবং কি কালেকটিভ নাউনকে সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। মূল বিষয়টা হলো, আমরা যদি প্রপার নাউন হয় বা কালেকটিভ নাউন হয়
দিস ইজ ম্যাটেরিয়াল নাউন হলে হতে পারে, তবে এগুলোর সাথে যদি আর্টিকেল থাকে এ এন দি, তাহলে সেটা 99% সেটা কমন নাউন হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি সব থেকে মানে এই নাউনের মধ্যে সব থেকে বড় বিষয়। হ্যাঁ, তো দেখছি যে আচ্ছা, যদি আমরা আমরা পড়েছি যে দ্য মব হ্যাজ ডিসপার্সড। আচ্ছা, দি মব হ্যাজ ডিসপার্সড। আচ্ছা, এখানে কিন্তু আমরা জানি যে কালেকটিভ নাউন সবসময় সেটা সিঙ্গুলার। কালেকটিভ নাউন সবসময় কি সিঙ্গুলার হয়ে থাকে। মানে কিছু কিছু ব্যতিক্রম ধর্মী উদাহরণ যেগুলো আমরা পেয়েছিলাম সেগুলোতে অবশ্যই কালেকটিভ নাউন প্লুরাল, তবে কালেকটিভ নাউন সদা সর্বদাই সিঙ্গুলার হয়ে থাকে। আচ্ছা, আমরা জানি যে মব যেহেতু কালেকটিভ নাউন, যার কারণে সেটা ভাবটা সিঙ্গুলার হিসেবে বসছে হ্যাজ। এরপর যদি আমি বলি আর্মি, দ্য আর্মি ওয়াজ ডিফিটেড, আর্মি কি পরাজিত হয়েছে। আচ্ছা, এই যে আর্মি তো কালেকটিভ নাউন, আর্মি আর্মি টিম নেভি ফ্লোট ফ্লিট এগুলো তো সব ইংরেজি দিয়ে কালেকটিভ নাউন, তাহলে আর্মি যেহেতু সিঙ্গেল মানে সিঙ্গুলার, তো যার কারণে এখানে ভার্ব হিসেবে ওয়াজ রয়েছে। আচ্ছা, যদি এখানে আমরা যদি এস বা ইএস, যেহেতু এখানে আর্মিসের সাথে এস বা ইএস যোগ করা হয়েছে, যার কারণে ভাবটা আমরা দেখতে পাচ্ছি যে ভাবটা প্লুরাল ভাব হয়েছে, অক্সিলারি ভাবটা প্লুরাল হয়েছে। আচ্ছা, এক্ষেত্রে আমাদের যদি একটা লক্ষণীয় বিষয় হলো এই যে আর্মিস, এখানে এস বা ইএসটা বসানো হয়েছে, এর ফলে আসলে কি এই আর্মিটাকে আদৌ এখন আর কালেকটিভ নাউন আছে না। এই আর্মিসটা যখনই আর্মি থেকে এটা এস বা ইএস এর সাহায্য নিয়ে প্লুরাল হয়েছে, তখনই সেটা কমন নাউনের আন্ডারে চলে গিয়েছে। আচ্ছা, ঠিক একইভাবে আমাদের আপনাদের বোঝার সুবিধার্থে যদি আমি বলি যে দে হ্যাভ এ নাইস ফ্যামিলি, এখানে যেহেতু ফ্যামিলি আছে, তাহলে ফ্যামিলি থাকার কারণে এটা কালেকটিভ নাউন। কিন্তু যদি হইতো যে ফ্যামিলিজ, ফ্যামিলিজ ফ্যামিলিজ যদি থাকতো, তাহলে সেটা কমন নাউন হয়ে যেত, তাহলে কিন্তু সেটা আর কালেকটিভ নাউন থাকতো না। ফ্যামিলিজ, ক্লাসেস, যদি আমরা ক্লাসেস হয়ে যেত, ক্লাসেস ডাবল এস ইএস, ক্লাসেস যদি হয়ে যেত, তখন সেটা কিন্তু আর কালেকটিভ নাউন থাকতো না। যদি আমরা জানি যে ব্যতিক্রম ধর্মী যেগুলো প্লুরাল আছে, সেইগুলো ব্যতীত যদি আমরা একটা কালেকটিভ নাউনের সাথে যদি এস বা ইএস জোরপূর্বক ব্যবহার করি, মানে থেকে থাকে, তাহলে অবশ্যই সেটা আর কালেকটিভ নাউন থাকে না, সেটা কমন নাউনে পরিণত হয়ে যায়। এটাই হচ্ছে মূল এবং কি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখানেই এলোমেলো হয়ে যাব পরীক্ষা বারবার। আচ্ছা, আমি যদি বলি যে আই নিউ 4 ফ্যামিলিজ ইন দ্য কমিউনিটি। আচ্ছা, এখানে এই যে দেখুন, এই যে একটা শব্দ মানে কি সংখ্যা অ্যাড করা হয়েছে, সংখ্যার সাথে এস বাই এস আছে, তাহলে সেটা কি হয়ে গেল, আমরা দিতে পারবো কি কমন নাউন হয়ে গেল, কমন নাউন হয়ে গেল, সেটা কিন্তু আর কালেকটিভ নাউন রইল না। আমি যদি বলি যে আওয়ার ক্লাস কনসিস্টস অফ 20 পাবলিক, our class consists of 20 public। আচ্ছা, এখানে our class আমাদের ক্লাসে consists of 20 public, এই যে আমরা এই যে সংখ্যাটা দেখতে পাচ্ছি, এই সংখ্যার সাথে এই যে আমাদের কালেকটিভ নাউনটা অ্যাড হয়ে গেছে, এই কারণে এটা আশেপাশে বাচ্চারা রয়েছে, কান্নাকাটি হয়, সেজন্য একটু ডিস্টারবেন্স হয়ে থাকে। তো বিষয়গুলো ভুল ত্রুটি আকারেই দেখা উচিত, এগুলোর উপর তো আর আমাদের কোনো হাত নেই। আচ্ছা, তো our class consists of 20 public, এখানে এই যে 20 এই যে সংখ্যা, সংখ্যা এর সাথে আমাদের সংখ্যার সাথে কি আছে এই পাবলিক, পাবলিকটা কি আমাদের কালেকটিভ নাউন, এই যে কালেকটিভ নাউন থাকার কারণে এটা কিন্তু হয়ে গেল কমন নাউন, এটা কিন্তু আর রইল না কালেকটিভ নাউন। সংখ্যা, আমরা যদি সংখ্যা দেখতে পাই, আমরা যদি আর্টিকেল দেখতে পাই, তখন সেটা আর থাকে না। ঠিক আছে, তো এই জন্য বিষয়টা লক্ষ্য রাখতে হবে যে আই স 50 পিপল দেয়ার। আচ্ছা, আমরা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি, আশা করি বিষয়টা ধরতে পেরেছেন, যে আমরা জানি যে পিপল এটা কিন্তু অবশ্যই 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 সেটা হলো কালেকটিভ নাউন, এবং কি খুবই পিপলটা বারবার পরীক্ষায় এসে থাকে।
তাহলে আমরা অবশ্যই জানি এটা কালেক্টিভ নাউন। কিন্তু যদি আমাদের সাথে এই যে সংখ্যাটা অ্যাড হয়ে গেল, এই সংখ্যাটা অ্যাড হওয়ার কারণে এটা কিন্তু আর কালেক্টিভ নাউন রইল না। এই যে 50 পিপল, এটা এখন বর্তমানে হয়ে গেল কি সংখ্যার সাথে কালেক্টিভ নাউনটা অ্যাড হওয়ার কারণে এটা কমন নাউন হয়ে গেল। তাহলে বারবার কিন্তু কমন নাউনের দিকে সবাই চলে যাচ্ছে। তাই কমন নাউন কিভাবে গঠিত হয়, ঠিক আছে, সেটা মনে রাখতে হবে। আর আমাদেরকে মনে রাখতে হবে যে কমন নাউনের সাথে শুধুমাত্র এ এন দি বা ডিটারমিনার থাকে। কমন নাউন এ এন দি বা ডিটারমিনার ছাড়া কখনো বসে না। এটা হলো কমন নাউনের মূল বৈশিষ্ট্য। আর প্রপার নাউনের আগে এ এন দি বা ডিটারমিনার থাকে না। এই যে কালেক্টিভ নাউন, এটার পূর্বেও দেখতে ওইভাবে এ এন দি বা ডিটারমিনার ওইভাবে থাকে না। এই বিষয়টা আসলে এইভাবে আমাদেরকে ধরে বের করে নিতে হবে। আমি আরো কিছু কিছু উদাহরণ সামনে তুলে দিচ্ছি। আচ্ছা, যে উদাহরণটা আমি তুলে ধরেছিলাম যে আর্টিকেলের সাথে প্রপার নাউন অথবা ম্যাটেরিয়াল নাউন অথবা অ্যাবস্ট্রাক্ট নাউন এগুলো যুক্ত হলেই সেটা কমন নাউনে পরিণত হয়ে যায়, সেটা নিয়ে আরেকটু উদাহরণ তুলে দিচ্ছি। এই যে দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ পিওর। আচ্ছা, দি গোল্ড, আচ্ছা, অফ আফ্রিকা ইজ পিওর, আমরা কিন্তু এই গোল্ডটা, এই স্বর্ণটা স্বাভাবিক আমরা ধরে নিতে পারবো যে এটা ম্যাটেরিয়াল। আচ্ছা, ম্যাটেরিয়াল হিসেবে ধরে নিলাম যে স্বর্ণটা আফ্রিকার তোমার হচ্ছে সব থেকে পিওর, যে আফ্রিকার সোনা সব থেকে বেশি পিওর। হ্যাঁ, দ্য গোল্ড অফ আফ্রিকা ইজ পিওর। আচ্ছা, এই গোল্ডটা তো ম্যাটেরিয়াল, তবে এর সাথে এই যে দি মানে কি একটা আর্টিকেল অ্যাড হওয়াতে এটা হয়ে গেল কমন নাউন। এটা হলো কমন নাউন। আচ্ছা, এর পাশাপাশি এই যে অনেস্টি, হ্যাপিনেস, স্যাডনেস, এই যে বিষয়গুলো যেগুলো পঞ্চ ইন্দ্রিয়ের ষষ্ঠ ইন্দ্রিয়ের অন্তর্গত অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো, যেগুলো ষষ্ঠ ইন্দ্রিয় অন্তর্গত, যেগুলোকে আমরা না তো সি স্মেল, টেস্ট, হিয়ার কোনো ভাবে কোনো কিছুতে আসে না, সেগুলো হলো ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজ, যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে আমরা ধরে থাকি। তো এই হ্যাপিনেস হলো এই ষষ্ঠ ইন্দ্রিয়ের একটা হ্যাপিনেস, কিন্তু এই হ্যাপিনেসের সাথে এই দি থাকাতে এটা হয়ে গেল কি সেই কমন নাউন হয়ে গেল। এরপর আমরা এই যে মাল্টিটিউড সম্পর্কে জানতে যাব, নাম্বার অফ মাল্টিটিউড। নাউন অফ মাল্টিটিউড যেটা, ঠিক আছে, নাউন অফ মাল্টিটিউডটা জানতে যাব, যেটা আমাদের জন্য এই পর্বে কালেক্টিভ নাউনের শেষ দিকে আমরা এখন কালেক্টিভ নাউন অফ মাল্টিটিউড নিয়ে। এখানে আমরা প্রায় সময় ছোট সময় বা ক্লাস 8 থেকে আমরা এই বিষয়টা শুনে থাকি যে জুরিরা তাদের মানে বিচারকেরা তাদের সিদ্ধান্তে একমত, বিচারকরা তাদের সিদ্ধান্তে ভিন্ন ভিন্ন মত পোষণ করেছে, বা কমিটিটি দেখেছে যে তাদের ঐক্যমত, তাদের মতামতে একমত রয়েছে, আবার কমিটিটি তাদের ভিন্ন ভিন্ন মতামত প্রদান করেছে। এই যে জিউরি, আমরা তো জানি যে জিউরি এটা কি, দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবেই জিউরি, লাইব্রেরি, এগুলো তো স্বাভাবিকভাবে কালেক্টিভ নাউনের আন্ডারে। তো দেখা যাচ্ছে এখন আমরা এই যে কালেক্টিভ নাউনের উপর ভিত্তি করে স্বাভাবিকভাবে আমরা কোন কোন সময় আমরা অক্সিলারি ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল ব্যবহার করব সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এটাই হলো নাউন অফ মাল্টিটিউড। আচ্ছা, সেই জিউরি নিয়ে আলোচনা করতে মানে বিচারকরা, দ্য জিউরি ইউনাইটেড অন দ্য ভার্ডিক্ট, তারা যে রায়টা দিয়েছে সেটাতে তারা একমত রয়েছে। তাহলে এখানে জিউরি যেহেতু একমত রয়েছে তাহলে আমরা ওয়াজ দিতে পারি। আর যদি জিউরি ডিভাইডেড অন দ্য পয়েন্ট, মানে কি জিউরি তাদের মতামত নিয়ে ভিন্ন ভিন্ন দিকে চলে গেছে, তারা বিভক্তি হয়ে গেছে। নাউন অফ মাল্টিটিউডে মূলত বিভক্তিটা দেখা যায়, ঠিক আছে। তো এই যে বিভক্তি ঘটে যাওয়া, তখন আমরা ওয়্যার দিয়ে থাকবো। তাহলে এখানে দ্য জিউরি ওয়্যার ডিভাইডেড মানে কি ভাগ ভাগ হয়ে গেছে, আর দ্য জিউরি ওয়াজ ইউনাইটেড মানে কি তারা একমতে আসছে, ঠিক আছে, তারা একটা নির্দিষ্ট একটা সিদ্ধান্তে আসছে। আর এখানে জিউরি কি ভিন্ন 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 মতাদর্শে বা মত তারা পোষণ করছে, যার কারণে তারা ভিন্ন ভিন্ন দিকে তারা চলে গেছে। এখন যদি আমি বলি দ্য কমিটি, সিও ডাবল এম আই ডাবল টি ডাবল ই, এই কমিটি নামটা অবশ্য মাঝে মাঝে পরীক্ষায় আসে, চাইলে দেখে নিতে পারেন, আমার একটু ভুল হয়েছে উপরে, ডাবল এম আই ডাবল টি ডাবল ই।
আচ্ছা, দ্য কমিটি আনএনিমিয়াস ইন ইটস ডিসিশন, মানে কি একমত রয়েছে তাদের সিদ্ধান্তে। তাহলে এখানে আমরা কি দেবো, অবশ্যই যেহেতু তাদের এক সিদ্ধান্তে একমত রয়েছে, অতএব সেটা হবে কি ওয়াজ। আচ্ছা, আর যদি এখানে বলা হয়েছে দ্য কমিটি ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, মানে কি কমিটি তাদের মানে মতামতে ভিন্ন ভিন্ন দ্বিমত রয়েছে, তাহলে এই যে ভিন্ন ভিন্ন মতাদর্শে চলে গেছে এইখানে, তখন হবে কি ওয়ার। যখন আমরা ভিন্ন ভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাব তখন আমরা ওয়ার দেব, আর যখন আমরা একমতে একটা লক্ষ্যের দিকে আমরা ঠিক থাকবো তখন আমরা ওয়াজ হয়ে যাব। ঠিক আছে, এই হচ্ছে দিয়ে নাউন অফ মাল্টিটিউডের বিষয়। তো আমরা কালেক্টিভ নাউনের দীর্ঘ অনেক কিছু আলোচনার পর আমরা ম্যাটেরিয়াল নাউনে চলে এসেছি। ম্যাটেরিয়াল নাউন আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউন শুনতেই তো বোঝা যাচ্ছে যে এটা মূলত বস্তুকে বুঝাবে, ম্যাটেরিয়ালস গুলোকে বুঝাবে। ম্যাটেরিয়ালস বলতে আমরা কি কি বুঝে থাকি সাধারণত যদি 5 সেকেন্ড চোখ বন্ধ করে ভেবে থাকি তাহলে আমরা ম্যাটেরিয়ালস বলতে কি বুঝি? আয়রন, গোল্ড, আমরা পাশাপাশি আমরা ম্যাটেরিয়ালস বলতে আর কি কি বুঝতে পারি? ওয়াটার, রাইস, মিল্ক, দুধ, আমরা ওয়াইনকে ধরতে পারি। আচ্ছা, এরকম আরো অনেক উদাহরণ রয়েছে ম্যাটেরিয়াল নাউনের। ম্যাটেরিয়াল বলতে যেগুলোকে বোঝায়, আসলে আমাদেরকে যে বিষয়গুলো মনে রাখতে হবে বা স্মরণে রাখতে হবে যে ম্যাটেরিয়াল নাউনকে গণনা করা যায় না, এটা মূলত আনকাউন্টেবল নাউনের অন্তর্গত। আনকাউন্টেবল নাউন মানে কি অগণনার যোগ্য, ঠিক আছে, গণনার যেটা বাহিরে। ম্যাটেরিয়াল নাউনকে মাস নাউনও বলা হয়। আমরা কিন্তু পূর্বে পড়েছি যে মডার্ন ইংলিশ গ্রামারে নাউনকে মূলত দেখা যাচ্ছে যে 5টার বদলে 4টাতে শিফট করা হয়েছে। প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, পাশাপাশি অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউনকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমাদের ম্যাটেরিয়াল নাউনকে বাদ দেওয়া হয়েছে কেননা ম্যাটেরিয়াল নাউনকে মূলত গণনা করা যায় না, আনকাউন্টেবল নাউন হিসেবে ম্যাটেরিয়াল নাউনকে রাখা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা মডার্ন ইংলিশ গ্রামারকে যদি নাও ধরি, পাশাপাশি আমরা যদি বাস্তবিক অর্থে, আমাদের তো বিসিএস এর ক্ষেত্রে এরকম ভাবে দেখা যাবে না, আমাদের সকল বিষয় সম্পর্কে সম্পূর্ণ না হোক, আধো আধো হোক, তবে ভালো একটা ধারণা রাখা প্রয়োজন। তাই আমরা এই যে ম্যাটেরিয়াল নাউন গুলোকে সুন্দরভাবে আমরা মূলত, যেমন ধরে আমি যদি বলি দুধ, দুধটাকে আমরা কি দেখা যাচ্ছে যে 1 লিটার বলবো, ঠিক না, বা 10 লিটার বলবো। আমরা যদি অয়েল বলি তাহলে আমরা কিন্তু দেখা যাচ্ছে যে কি বলবো, 1 লিটার অয়েল দিন, বা দেখা যাচ্ছে যে দোকানে যাই আমরা পেট্রোল ভরি। তো এরপর যদি আমরা গ্যাস, এগুলো তো ব্যারেল ব্যারেল ভরে ভরে গ্যাস বা অয়েল গুলো এগুলো আসে। তো যাই হোক, এইভাবে তো আমরা করে থাকি। আমরা কিন্তু মূলত যদি আমরা দেখতে চাই যে ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য যদি গুলো আমরা দেখি, তাহলে এক্ষেত্রে লক্ষণীয় ব্যাপার হলো ম্যাটেরিয়াল নাউনের আগে আর্টিকেল বসবে না। এটাকে মূলত প্রপার নাউনে যেভাবে আর্টিকেল বসে না, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসবে না। কেননা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসলে মূলত ম্যাটেরিয়াল নাউনটা সেই আবার কমন নাউনে পরিণত হয়ে যাবে। তো যার কারণে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসে না। ম্যাটেরিয়াল নাউন প্লুরাল হয় না, এটা প্লুরাল হয় না। ঠিক আছে, এর পাশাপাশি যদি আমরা বলি যে ম্যাটেরিয়াল নাউন কিন্তু সিঙ্গুলার হয়ে থাকে, প্লুরাল হয় না, যেহেতু তার মানে ওটা ম্যাটেরিয়াল নাউন সিঙ্গুলার হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা কিছু উদাহরণ দেখতে পাই। এটা জাস্ট এই যে ডেফিনিশন, যে এমন বস্তুকে বোঝাবে যা গণনা করা যাবে না, টুকরাকে অথবা ওজনকে গণনা করা যায়। আমরা উদাহরণগুলো বলতেছিলাম গোল্ড, ডায়মন্ড, আয়রন, ওয়াটার, ওয়াইন, রাইস, মিল্ক, সল্ট, পেপার, পেপারের উদাহরণটা প্রায় সময় পেয়ে থাকি। অয়েল, গ্যাস, ব্রিক, ইট। আচ্ছা, মাটন, মাটনটা কিন্তু 38তম বিসিএস এ এসে গেছে। তাহলে এই যে গরুর মাংস, মাটন, আচ্ছা, এটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউনের আন্ডার। আচ্ছা, the ring is made of gold, the ring is made of gold। আচ্ছা, রিংটি কিসের তৈরি? এই যে স্বর্ণের তৈরি। the ring is made of gold, রিংটি তাহলে কিসের তৈরি? রিংটা
স্বর্ণের তৈরি। এটার উপাদানটা কি? রিংটার যে উপাদানটা, সেই উপাদানটি মূলত কি? সেই উপাদানটি হলো স্বর্ণ। আমরা যদি পাশাপাশি বলি দ্য নেকলেস ইজ মেড অফ গোল্ড, এই যে নেকলেসটা মেয়েরা যে নেকলেস গুলো পরে, এই নেকলেসটা উপাদানটা কি? এই উপাদানটা হলো স্বর্ণ। তাহলে আমাদেরকে বের করতে হবে যে ওই জিনিসটার উপাদানটা কি। আমরা যে বলি যে দ্য পেপার ইজ মেড অফ উড, হ্যাঁ, পেপারটি যে তৈরি হয়েছে সেটা দেখছে কাঠ থেকে আসছে, ঠিক না? যে এই যে পেপারটি যে আসছে সেটা কি কাঠ থেকে আসছে। তাহলে এই যে আমরা তাহলে যে উড এবং কি পেপার, আচ্ছা, এইভাবে আমরা ম্যাটেরিয়াল নামগুলোকে দেখে থাকবো। এই যে পেপার আছে, তাহলে পেপার পরীক্ষায় দেখছে গোল্ড, ডায়মন্ড, আয়রন। এরপর হচ্ছে যে পেপার, মাটন, অয়েল, গ্যাস, পাশাপাশি এই যে দুধ, লবণ, এগুলো কি যে ওয়াটার, ওয়াইন, রাইস, মিল্ক, সল্ট, পেপার। আচ্ছা, গোল্ড, ডায়মন্ড, আয়রন এগুলো ধরেন আফ্রিকাতে পাওয়া যায়, এগুলো ধরে মনে রাখলেন। ব্রিক তো দেখছে বাংলাদেশের মাটিতে, দেখছে মাটি দিয়ে মানে আলু বালু টালু দিয়ে মিলে গিয়ে ইট টিট বানানো। এরপর কি পাশাপাশি এই যে ওয়াটার, রাইস, মিল্ক, সল্ট, এত দেখছি যে বাঙালি ওদিকে কম বেশি খাওয়াই হয়। তো অয়েল, গ্যাস, এটা তো মানে একসাথে অয়েল গ্যাস। তো এইভাবে মনে রাখা যেতে পারে। আসলে বিষয়গুলো খুব সাধারণ। উপরের যে আমরা প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউনে যেরকম বাদ ভাঙা কিছু নিয়ম বা ব্যতিক্রমী কিছু নিয়ম আমরা দেখেছি, ম্যাটেরিয়াল নাউনে তেমন কোনো বাদ ভাঙা নিয়ম টিয়ম বা ব্যতিক্রমী তেমন নিয়ম, জাস্ট প্লেন অ্যান্ড সিম্পল। এরপর আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে সামনে